আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ভালো জয় দিয়ে ওডিআই সিরিজ শুরু করলো ভারত, যেখানে ক্যাপ্টেন শুভমান গিলের ক্যাপ্টেন্সি নক, তার সঙ্গে সঙ্গে একটা স্টানিং বা আউটস্ট্যান্ডিং ক্যাচ, পাশাপাশি ভারতের দুজন ডেবিউট্যান্ট গুরনুর ব্রার এবং হার্ষ দুবে এবং দুজনেরই তিনটে উইকেট, এছাড়াও বেশ কিছু রেকর্ড, রোহিত শর্মা রান আউট, এই সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো যদিও আজকে ম্যাচের বৃষ্টির জন্য যে 50 ওভারে হওয়ার কথা ছিল, বা ওডিআই ম্যাচ 50 ওভারই হয় তার জন্য নয়, 50 ওভারে ম্যাচটি হয়নি, 25 ওভারই হয়েছে, মানে অর্ধেক ওভারই হয়েছে। বাট এটা একটা ভারতের জন্য ভালো সিরিজ, যেখানে ভারত প্রথম টসে জেতে এবং টসে জিতে ভারত প্রথম বল করার সিদ্ধান্ত নেয়। আজকের ম্যাচের দুজন ডেবিউট্যান্ট ছিল হার্ষ দুবে এবং গুরনুর ব্রার, যেখানে আমি ভেবেছিলাম হয়তো প্লেইং 11-এ হার্ষ দুবে যেখানে খেলছে সেই জায়গায় কুলদীপ থাকবে, কিন্তু ভারত এক্সট্রা ব্যাটিং ব্যাকআপের দিকেই গিয়েছে, যেটা সবসময় ভারত ব্যাটিং ব্যাকআপের দিকে যায়, সেই জন্যই মেবি হয়তো হার্ষ দুবেকে নিয়েছে। এবং পাশাপাশি হয়তো অনেকেই ভেবেছিল যে প্রিন্স যাদব এই ম্যাচে হয়তো সুযোগ পাবে, তবে তার জায়গায় গুরনুর ব্রাকে নিয়েছে। বাট দুজনকে নেওয়া যে বিফলে যায়নি, বা দুজনকে নিয়ে যে কতটা ভালো করেছে সেটা তারা দুজনাই প্রমাণ করে দিয়েছে, তিনটে করে উইকেট নিয়েছে। তবে এই সিরিজ শুরুর আগে বোলিং কোচ মর্নি মর্কেল বলেছিল যে এই সিরিজে আমরা প্লেয়ারদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবো, সেটা ব্যাটিং হোক বা বলিংয়ে হোক। তো হতে পারে পরবর্তীকালে কুলদীপকেও সুযোগ দেওয়া হবে, কারণ কুলদীপ খেলতে পারেনি, এটার জন্য খারাপ লাগছে। অন্যদিকে হার্ষ দুবে এত ভালো পারফরমেন্স করেছে, তার জন্য অবশ্যই ভালো লাগছে। পাশাপাশি প্রিন্স যাদবকেও ভারতের টিমে দেখতে চাইবো, বা হয়তো ভবিষ্যতে দেখতে পাবো। তো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো অবশ্যই গুরনুর ব্রারকে, মানে ভারতের অসাধারণ ফাইন্ড, যেটা প্রথমে হয়তো অনেকেই বলেছিল যে গুজরাট টাইটান্স কোটা, বাট আজকে সে যেভাবে বল করলো বা যে স্পেলটা করলো, এখন প্রশ্ন একটাই যে গুজরাট কেন তাকে আইপিএলে খেলায়নি এত ভালো একজন বোলারকে। তার যে কয়েকটা স্পেশালিটি, সেটা হচ্ছে প্রথম ম্যাচ অবশ্যই প্রেসারের ম্যাচ, প্রথম ওভার বল করতে আসে, বা ভারতের জন্য দ্বিতীয় ওভার বল করতে আসে, সেই ওভারই প্রথমে উইকেট তুলে নেয়। প্লাস শেষের দিকেও বল করেছে, শেষ ওভারে 2 উইকেট, গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে, মানে ম্যাচের ক্রুশাল সময়ে বল করেছে। এবং তার সবথেকে যে স্পেশালিটি সেটা হচ্ছে তার বলিং স্পিড, মানে সে বেশিরভাগ বলই তোমার 140+ বল করেছে বা স্পিড করেছে, 143-44 তার বোধহয় এভারেজ স্পিড, বাকি 148-49-এর কাছাকাছি পর্যন্ত আজকে সে স্পিড করেছে বা স্পিডে বল করেছে। শুধু যে স্পিডে বল করেছে তাই নয়, তার সঙ্গে অবশ্যই লাইন লেন্থের কন্ট্রোলও ছিল। তার যে তোমার যে লম্বা প্লেয়ার, অনেকটা লম্বা, তার জন্য যে তার কাছে এক্সট্রা একটা বাউন্স ছিল, সেই ফ্যাসিলিটিটা তার কাছে ছিল। অসাধারণ স্পেল, 3টে উইকেট নিয়েছে প্রথম ম্যাচে, ডেবিউ ম্যাচে। হয়তো ভবিষ্যতে ভারতের জন্য যদি এইভাবে গুড লাইন লেন্থে বল করতে থাকে, তাহলে ভারতের জন্য কিন্তু একটা বড় অ্যাসেট হতে পারে বা বড় প্লেয়ার হতে পারে ভারতের জন্য। বাকি অন্যদিকে হার্ষ দুবে, সেও প্রথম দুবার একটু মার খেয়েছিল, বাট তারপরে ভালো কামব্যাক করে। তার যে তৃতীয় ওভার, সেই ওভার এসে প্রথম উইকেটটা তুলে নেয়। পাশাপাশি তার যে লাস্ট ওভার বা লাস্টের আগের ওভার খুব সম্ভবত, সেখানেও সে গুরুত্বপূর্ণ 2 উইকেট নেয়। এবং তার বল আজকে যা দেখছিলাম, যদিও ধর্মশালার পিচ খুব একটা স্পিন ফ্রেন্ডলি নয়, বাট মানে তা সত্ত্বেও তার বল একটু কিন্তু এফেক্টিভ ছিল বা হালকা টার্ন করছিল, সেটা হতে পারে বৃষ্টির জন্য। বাট যাই হোক, হার্ষ দুবেকেও খুব একটা খারাপ লাগেনি, মানে যথেষ্ট ভালো বোলিং করেছে। হয়তো ভবিষ্যতে আরও ভালো বোলিং করতে পারবে, কারণ যেহেতু এটা তার প্রথম ম্যাচ ছিল। অবশ্যই দুজনের জন্য থামস আপ। বাকি আর্শদীপও 2 উইকেট তুলে নিয়েছে, গুরুত্বপূর্ণ 2 উইকেট বলতে পারো। পাশাপাশি নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে কথা বলবো, যার জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হার্দিক পান্ডিয়ার পর যদি মানে তার ব্যাকআপ হিসেবে ভারতে কোনো প্রপার অলরাউন্ডার থেকে থাকে, সেটা নীতিশ কুমার রেড্ডি। আজকেও 2 উইকেট নিয়েছে, বল করেছে। ব্যাটিংয়ে তো তার সুযোগ আসেনি বা ব্যাট করতে তাকে আসতে হয়নি, বাট বলিংয়ে 2 গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। এবং আজকের ম্যাচের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ উইকেট ছিল, সেটা হচ্ছে গিয়ে তোমার রহমতুল্লাহ গুরবাজ। তার উইকেটটা যে বোল্ড করে উইকেটটা নিয়েছে, সত্যি অসাধারণ ছিল। তো দুটো মূল্যবান উইকেট নিয়েছে। আশা করছি ভবিষ্যতে সে আরও ইমপ্রুভ করবে, বা হার্দিক পান্ডিয়ার জায়গাটা হয়তো পূরণ করতে পারবে ভবিষ্যতে ভারতীয় টিমে। যেহেতু হার্দিক পান্ডিয়া নেই, যদি আমি তার সঙ্গে তুলনা করছি না, বা নীতিশ কুমার আইপিএল থেকে দেখছি নিজেকে যথেষ্ট ইমপ্রুভ করেছে। এবং যদি আইপিএলে বলো বা আজকের ম্যাচেও বলো, তার যে বলিং স্পিড সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো ব্যাটিংয়ের পাশাপাশি এবার নীতিশ কুমার রেড্ডির বলিংয়ের দিকেও কিন্তু ভারতীয় টিমে যথেষ্ট নজর বলো বা ভরসা বলো থাকবে, বা ভারতীয় টিম দেখাবে। পাশাপাশি গুরবাজকে নিয়ে না কথা বললেই নয়, পুরো আফগানিস্তান টিম যে 194 রান করেছে, তার মধ্যে 100 রান তার। পুরো আফগানিস্তান টিমকে একা হাতে করে বা একা কাঁধে করে বইয়েছে। অসাধারণ একটা সেঞ্চুরি, শুধু সেঞ্চুরি নয়, আফগানিস্তানের হয়ে ফার্স্ট টেস্ট ওডিআই সেঞ্চুরি করলো রহমতুল্লাহ গুরবাজ, যেখানে বাকি ব্যাটসম্যানরা রান করতে ব্যর্থ হচ্ছিল, উইকেট পড়ে যাচ্ছিলো। সেই জায়গায় গুরবাজের যে ইনিংসটা,
মানে সত্যি অসাধারণ বা প্রশংসনীয় বা প্রশংসার যোগ্য। এবার যদি ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে কথা বলি, প্রথমে রোহিত শর্মা একটা তার কেরিয়ারে বড় অ্যাচিভমেন্ট আজকে সে কমপ্লিট করেছে, যেটা ওপেনার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল কেরিয়ারে 15,000 রান কমপ্লিট করলো সে। যদিও আজকে খুব একটা বড় ইনিংস খেলতে পারেনি, রান আউট হয়ে গেছিলো একটু মিসড আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, বাট তা সত্ত্বেও সে একটা 6 ম্যাচে রোহিত শর্মাকে গুড টাচে দেখাচ্ছিল এবং সে হলো ভারতের জন্য ওডিআই খেলা সবথেকে বয়স্ক প্লেয়ার। 39 বছর সামথিং তার বয়স, এবং ভারতের জন্য আজ পর্যন্ত যত প্লেয়ার ওডিআই খেলেছে সচিনের থেকেও বয়স্ক প্লেয়ার হিসেবে ওডিআই খেললো রোহিত শর্মা। পাশাপাশি ঈশান কিষান আজকে ভালো খেলেছে, যদিও হয়তো বড় স্কোর করতে পারেনি, বাট 22 বলে 34 রান একটা ভালো গুড ইনিংস। শেষ আর খুব একটা কিছু করতে পারেনি, তবে শুভমান গিল অসাধারণ ইনিংস বললেও কম বলা হবে। তার ক্যাপ্টেন্সি বলো, তার ফিল্ডিং বলো, স্লিপি যে ক্যাচটা নিল সেটা হয়তো মানে ক্রিকেট ইতিহাসে এরকম ক্যাচ খুব কম দেখা যায় যে অত তাড়াতাড়ি স্লিপে এত সামনে দাঁড়িয়ে এত তাড়াতাড়ি রিফ্লেক্টস করলো বা রিয়্যাক্ট করলো। এবার তা সত্ত্বেও আবার তার যে বাঁ দিকে মানে তার যেটা অপোনেন্ট দিক, যেহেতু সে ডানহাতি ব্যাটসম্যান, তার অপোনেন্ট দিকে বল, সে সত্ত্বেও যে এত তাড়াতাড়ি অত ভালো একটা ক্যাচ নিয়েছে, তো অবশ্যই মানে বিশাল বা হাততালি পাওয়ার যোগ্য। প্লাস তার যে ক্যাপ্টেন্সি ইনিংস আজকে খেলেছে ভারতের টিমকে, যে তার দোরগোড়ায় সে অলমোস্ট পৌঁছে দিয়েছে। হয়তো আজকে সে তার সেঞ্চুরি কমপ্লিট করতে পারেনি, বাট 66 বলে 84 রানটা অসাধারণ ইনিংস, বা অবশ্যই হয়তো সেই আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হতে পারে, বা হয়তো গুরনুর বেড়ারও হতে পারে। যাই হোক, তো সেঞ্চুরিটা হলে ভালো লাগতো। পাশাপাশি শুভমান গিল কিছু রেকর্ডও করেছে, সে আজকে ওডিআই ক্রিকেটের ইতিহাসে 3000 রান কমপ্লিট করলো, এবং এটা হলো সে মানে এই 3000 রান কমপ্লিট করার দিক থেকে সবথেকে ফাস্টেস্ট ভারতীয় ব্যাটসম্যান হলো শুভমান গিল, যে মাত্র 62 ইনিংস নিয়েছে। শুধু ভারতের জন্য ফাস্টেস্ট নয়, গোটা ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ড ফাস্টেস্ট। আর এই রেকর্ডটা আগে আছে বা সবথেকে ফাস্টেস্ট আছে হাসিম আমলা, যে খুব দ্রুত সবার প্রথম 3000 রান কমপ্লিট করেছিল ইনিংসের দিক থেকে, এবং সেকেন্ড ফাস্টেস্ট হিসেবে মাত্র 62টা ইনিংসে 3000 রান কমপ্লিট করলো শুভমান গিল। অবশ্যই শুভমান গিলের সবথেকে পছন্দের ফরম্যাট যেটা বলতে পারো, বা শুভমান গিল সবথেকে যে ফরম্যাটে বেশি এফেক্টিভ হয় সেই ফরম্যাটে সে এত বড় একটা অ্যাচিভমেন্ট করলো। অবশ্যই শুভমান গিল বা ক্যাপ্টেন গিলের জন্য প্রশংসার যোগ্য। আর পাশাপাশি আরেকজনকে কথা না বললেই নয়, সেটা হচ্ছে কেএল রাহুল। শেষে এসে অসাধারণ ফিনিশ করেছে 19 বলে 39 রান। ভারত একটা সময় কিন্তু মনে হচ্ছিল যে একটু হলেও পিছিয়ে যাচ্ছে, হয়তো ম্যাচটা হারতো না, বাট শেষের দিকে এসে শেষ যে দুটো ওভার, সেই দুটো ওভারে ব্যাট করতে এসেই যে তোমার কেএল রাহুল যে ইনিংসটা খেললো, এই প্লেয়ারটাকে দেখলে আমি অবাক হয়ে যাই। তাকে যেখানে খেলাবে, ওপেনিংয়ে, মিডল অর্ডার, ফিনিশার, শেষে যেখানে খেলাবে সে সেই পরিস্থিতিটাকে বোঝে এবং সেই পরিস্থিতি অনুযায়ী, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সে রিয়াক্ট করে। তো অসাধারণ একটা ফিনিশিং টাচ দিয়েছে। তো ওভারঅল এই হচ্ছে ভারতের মানে গোটা ম্যাচের লেখাজোখা, এবং ভারত এই ম্যাচটা আরামসে ভালোভাবে জিতে নেয়। দেখা যাক পরবর্তী ম্যাচে ভারতীয় টিম কাকে সুযোগ দেয়, বা পরবর্তী ম্যাচে কে ভালো খেলতে পারে। তো আজকের ভিডিওটা এতটাই। বাকি তোমাদের আজকের ম্যাচের মেন পয়েন্ট বা মেন হাইলাইট কী লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।